হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সবুজ স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের ক্লাস নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের আজকের আমাদের এই ক্লাসের পর্বে আমরা ডিসকাশন পাবো গ্রুপ বির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সম্পর্কে আমরা যেগুলো দেখবো আজকের এই পর্বে, প্রথমত আমরা রাষ্ট্রপতির সাংবিধানিক প্রভিশনগুলো জানবো। সেই সঙ্গে আমরা দেখবো তার নির্বাচন, তার কার্যকাল, রিমুভাল কিভাবে হন, এবং সেই সঙ্গে সাংবিধানে কি কি ক্ষমতা তার রয়েছে, এই সমস্ত কিছু বিষয় এবং সেই সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু অন্যান্য বিষয় আমরা দেখব। তাহলে চলো দেখে নিই আমরা প্রথমেই সাংবিধানিক প্রভিশন কি আছে। দেখো, আমাদের সংবিধানে ইউনিয়ন এক্সিকিউটিভ মানে কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে চ্যাপ্টার 1 অফ পার্ট 5 এ দেওয়া আছে। অর্থাৎ পার্ট 5 এর মধ্যে আমরা যদি 1 বাই 1 টপিকগুলোকে ফাইন্ড আউট করি, তাহলে কি কি পাবো? চ্যাপ্টার 1 এ পাবো ইউনিয়ন এক্সিকিউটিভ, চ্যাপ্টার 2 তে পাবো ইউনিয়ন লেজিসলেচার, চ্যাপ্টার 3 তে পাবো লেজিসলেটিভ পাওয়ার অফ দি প্রেসিডেন্ট, চ্যাপ্টার 4 এ পাবো সুপ্রিম কোর্ট, চ্যাপ্টার 5 এ পাবো ক্যাগ বা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সো তাহলে এক্সিকিউটিভের মধ্যে কি কি আছে? ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, রয়েছে ভাইস প্রেসিডেন্ট, রয়েছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা, রয়েছে ইউনিয়ন ক্যাবিনেট, প্রাইম মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই প্রত্যেকটা বিষয়ই আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ হিসেবে ইন্ডিকেটেড। টোটাল এর আর্টিকেলের বেরিয়ার হলো 52 থেকে 78। টোটাল পার্ট 5 এর মধ্যে কিন্তু রয়েছে 52 থেকে 151, কিন্তু শুধু চ্যাপ্টার 1 যেটা এক্সিকিউটিভের প্রভিশন, সেটা 52 থেকে 78 এর মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে এই প্রেসিডেন্টের আর্টিকেল, ভাইস প্রেসিডেন্ট আর্টিকেল এগুলোকে আইডেন্টিফাই করি, তাহলে আরো ইজি হবে বিষয়টা বুঝতে। 52 থেকে 62 হচ্ছে প্রেসিডেন্টের আর্টিকেল, 63 থেকে 70 হচ্ছে ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল, 74, 75 আর 78 হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভের আর্টিকেল। ইউনিয়ন ক্যাবিনেট সম্পর্কে 352 ক্লজ 3 তে বলা আছে প্রধানমন্ত্রী এই ইউকম এর মধ্যে আছে। যদি প্রধানমন্ত্রীর সাংবিধানিক প্রভিশন বলো, মানে পদের কথা 74 এ আছে, প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট 75 এ আছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য 78 এর মধ্যে আছে, আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে রয়েছে 76 আর্টিকেলের মধ্যে। সো এইভাবে টোটাল এই 52 থেকে 78 মধ্যেই পুরো ইউনিয়ন এক্সিকিউটিভের প্রভিশন গুলো দেওয়া আছে। বাকি আর্টিকেলস গুলো একটু ভালো করে দেখে নিতে পারো, যেমন পার্লামেন্ট বা ইউনিয়ন লেজিসলেচার 79 থেকে 122, প্রেসিডেন্টের একটি বিশেষ পাওয়ার, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 123 এর মধ্যে আছে, সুপ্রিম কোর্ট যেটা আমরা অলরেডি পড়েছি 124 থেকে 147 এ আছে, আর ক্যাগ যেটা আমাদের সিলেবাসে নেই সেভাবে 148 থেকে 151 এর মধ্যে দেওয়া আছে। সো এই হলো আমাদের টোটাল পার্ট 5 এর ইউনিয়ন এক্সিকিউটিভ এবং তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য চ্যাপ্টারগুলোর বিষয়। সো আমরা একটু দেখে নেব আমাদের ভারতবর্ষের স্ট্রাকচার। ভারতবর্ষে আমাদের কি আছে? সংসদীয় ব্যবস্থা রয়েছে। ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা ত্রিস্তর বিশিষ্ট। এই সংসদীয় ব্যবস্থা বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগ মিলেমিশে কাজ করে। তাহলে আইন বিভাগ এবং শাসন বিভাগ এখানে মিলেমিশে কাজ করছে, এবং এই মিলেমিশে কাজ করার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো কিভাবে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আবার একইভাবে শাসন বিভাগও বিভিন্ন ক্ষেত্রে আইন বিভাগে নিয়ন্ত্রণ করতে পারে। উদাহরণ হিসেবে আমরা দেখব যে শাসন বিভাগ তার প্রত্যেকটা কাজের জন্য আইন বিভাগের কাছে রেসপন্সিবল থাকে, অন্যদিকে আইন বিভাগে কি আইন তৈরি হবে না হবে এসব কিছু শাসন বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতেই হয়। এখানে আমাদের ভারতবর্ষের এই আইন বিভাগ শাসন বিভাগের ক্লোজ রিলেশন, যাকে আমরা বলি ফিউশন অফ পাওয়ার, সেই ফিউশন অফ পাওয়ারটা ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের রাজ্য সরকার এবং সেই সঙ্গে স্থানীয় সরকারও রয়েছে। কেন্দ্রীয় সরকার বলতে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা সেন্ট্রাল লেভেলে কেন্দ্রে রয়েছে। রাজ্য স্তরে রয়েছে রাজ্য সরকার, এবং স্থানীয় শহরাঞ্চল ও স্থানীয় গ্রামাঞ্চল, এই দুটো অঞ্চলেই রয়েছে আমাদের স্থানীয় সরকার। শহরাঞ্চলের ক্ষেত্রে স্থানীয় সরকার বলতে পৌর ব্যবস্থাকে বোঝানো হয়, অন্যদিকে গ্রামাঞ্চল বলতে, গ্রামাঞ্চলের সরকারি ব্যবস্থা বলতে পঞ্চায়েত ব্যবস্থাকে বোঝানো হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল ত্রিস্তরীয় সংসদীয় ব্যবস্থা। এটা দিয়েই কোশ্চেন দেয় যে ভারতের সংসদীয় ব্যবস্থা কতগুলো স্তর। সো ত্রিস্তরীয় সংসদীয় ব্যবস্থা আমরা বলবো, 3-tiered পার্লামেন্টারি সিস্টেম। এখন এই ত্রিস্তরীয় পার্লামেন্টারি ব্যবস্থায় এক্সিকিউটিভ সেক্টরে দুটো পার্ট রয়েছে। তার কারণ যে কোনো সংসদীয় শাসন ব্যবস্থাতে আমরা দেখতে পাবো এক্সিকিউটিভ সেক্টরে দুটো পার্ট থাকে, একটা রিয়েল পার্ট
আর একটা নমিনাল পার্ট। প্রকৃত প্রশাসনিক সেক্টরকে বলা হয় ডিফ্যাক্টো বা রিয়েল। অন্যদিকে ডিজিওর কে আমরা শাসনতান্ত্রিক বা কনস্টিটিউশনাল হেড বলে ইন্ডিকেট করতে পারি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন শাসনতান্ত্রিক প্রধান, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভা হচ্ছে প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছে বলে প্রধানমন্ত্রীকে আমরা প্রকৃত প্রশাসনিক হেড বলি। এই পুরোটা নিয়েই হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমের এক্সিকিউটিভ পোর্শন। আমরা দেখে নেব ভারতবর্ষের এই এক্সিকিউটিভ স্ট্রাকচারটা পুরোটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, আমাদের ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম আমরা নিয়েছি ব্রিটেন থেকে। ব্রিটেনে আমরা দেখতে পাবো সেখানে প্রকৃত প্রধান হিসেবে প্রধানমন্ত্রী রয়েছে, আর নাম সর্বস্ব প্রধান হিসেবে সেখানে কিন্তু কিং বা কুইন রয়েছে। এর কারণ ব্রিটেনে রাজতন্ত্র রয়েছে, গণতন্ত্রের পাশাপাশি ব্রিটেনে আমরা জানি রাজতন্ত্র রয়েছে। তাই ব্রিটেনের রাজা বা রানী বংশানুক্রমিক ভাবে সেখানে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করে। কিন্তু ভারতবর্ষে আমরা জানি প্রজাতন্ত্র রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় অন্তর দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন জনগণের দ্বারা পরোক্ষভাবে। এই কারণে ভারতবর্ষের কোন বংশানুক্রমিক রাষ্ট্রপ্রধানের পরিবর্তে নির্দিষ্ট সময় অন্তর পিরিয়ডিক্যাল ইলেকশন হয় এমন একজন রাষ্ট্রপ্রধানকে রাখা হয়েছে। রাষ্ট্রপতি হচ্ছেন সেই পদের অধিকারী, রাষ্ট্রপতি পদটা সেই জন্যই রয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বা রিয়েল অথরিটির ক্ষেত্রে কোনো ফারাক নেই, ফারাকটা আছে নমিনালের ক্ষেত্রে। কেন ফারাক আছে? কারণ ভারতবর্ষে ব্রিটেনের মতো রাজতন্ত্র নেই, তার জায়গায় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র রয়েছে। এটা আমরা প্রস্তাবনা পড়তে গিয়েও পড়েছিলাম। তাহলে এক্সিকিউটিভ পোর্শনের রিয়েল, নমিনাল এবং ভারতবর্ষের কোথায় কি রয়েছে আশা করছি ক্লিয়ার। এখান থেকে প্রশ্ন দেয় যে ভারতবর্ষের রাষ্ট্রপতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, আমরা অবশ্যই বলবো ইউএসএ। কিন্তু এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলে ভারতবর্ষের রাষ্ট্রপতি অ্যাজ এ নমিনাল হেড, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু আমরা বলবো সেটা ইউকে থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে দেওয়া আছে কনসেপ্ট অফ প্রেসিডেন্ট। যদি নর্মালি কনসেপ্ট অফ প্রেসিডেন্ট বলে তাহলে আমরা বলবো ইউএসএ থেকে নেওয়া। কিন্তু যখন বলবে প্রেসিডেন্টের কনসেপ্ট অ্যাজ নমিনাল হেড বা নাম সর্বস্ব প্রধান বা সাংবিধানিক প্রধান হিসাবে, তাহলে তখন আমরা কিন্তু আনসার করব ইউনাইটেড কিংডম, ইউকে। শুধু কনসেপ্ট বললে, প্রেসিডেন্টের কনসেপ্ট বললে ইউএসএ, নাম সর্বস্ব প্রধান হিসেবে প্রেসিডেন্টের কনসেপ্ট বললে তখন ইউকে। কোন লিস্টে আছে? ইউনিয়ন লিস্টে আছে। এর অর্থ ভারতবর্ষের পার্লামেন্টের হাতে অথরিটি আছে রাষ্ট্রপতি সংক্রান্ত যাবতীয় প্রভিশনকে তৈরি করার এবং যাবতীয় বিষয়কে পরিবর্তন করার। অন্যদিকে পার্ট 5 এর চ্যাপ্টার 1 এ যে রাষ্ট্রপতির বিষয় আলোচনা করা হয়েছে সেটা আমরা অলরেডি পড়েছি। আর তার আর্টিকেলের বেরিয়ার সম্পর্কে আমরা জানি যে 52 থেকে 62 এই ধারার মধ্যে রাষ্ট্রপতির যাবতীয় প্রভিশন ডিটেলসে দেওয়া আছে। চলে আসছে আমরা নেক্সট। তাহলে এই পুরো স্ট্রাকচারটাকে একবার বোঝার চেষ্টা করি। দেখো, এটা হলো আমাদের ভারতবর্ষের প্রশাসনিক স্ট্রাকচার। কিভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কাজ করে তা আমরা এই স্ট্রাকচার থেকে খুব ভালোভাবেই বুঝতে পারবো। ভারতবর্ষে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে বা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, এই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারে 3 রকমের মন্ত্রী থাকে। প্রথমেই রয়েছে ক্যাবিনেট মন্ত্রী, যারা গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোর দায়িত্বে থাকেন, অবশ্যই স্বাধীন দায়িত্ব থাকে তাদের হাতে। আছে রাষ্ট্রমন্ত্রী, যাদের হাতে একটু কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব থাকে বা কখনো কখনো তারা ক্যাবিনেট মন্ত্রীকে সাহায্য করার জন্য থাকেন। আর থাকে প্রতিমন্ত্রী, যারা সবসময় কোনো না কোনো মন্ত্রীকে সাহায্য করেন, নিজের হাতে কখনোই কোনো স্বাধীন দায়িত্ব থাকে না। এই 3 রকমের মন্ত্রীর মধ্যে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে তৈরি হয় আরেকটি ছোট্ট বডি, যাকে আমরা বলি ইউনিয়ন ক্যাবিনেট। যদি আমরা সদস্য সংখ্যার নিরিখে দেখি তাহলে গোটা মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় লোকসভার 15%, 15% অফ লোকসভা। আর যদি শুধু ইউনিয়ন ক্যাবিনেটের সদস্য সংখ্যার উপর ফোকাস করি তাহলে সেটা হয় 1/3 অফ ইউনিয়ন ক্যাবিনেট, 1/3 অফ ইউকম। তার মানে যদি আমরা চিন্তা করি ভারতবর্ষের লোকসভার স্ট্রেংথ হচ্ছে 543, তার 15% মানে মোটামুটি 80-83 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদি 80-83 জায়গায় এখনকার মতো 75 জন মন্ত্রিসভার সদস্য হয়, তাহলে ইউনিয়ন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হবে? 75-এর 1/3 মানে 25। সেটা ইউনিয়ন ক্যাবিনেট হোক কিংবা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার,
উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী নিজেও একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। তো এই হচ্ছে আমাদের টোটাল কেন্দ্রীয় মন্ত্রিসভা স্ট্রাকচার। এই স্ট্রাকচারেই যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর থ্রু দিয়ে রাষ্ট্রপতির কাছে সাহায্য এবং পরামর্শ হিসেবে পৌঁছয় এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সেই অ্যাডভাইস এবং পরামর্শ অনুযায়ী তার প্রত্যেকটা কাজ করেন। কারণ রাষ্ট্রপতি হচ্ছেন নমিনাল হেড, তার নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কিছু করার অথরিটি নেই। তিনি যাবতীয় যা কার্যাবলী করবেন সবটাই মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাডভাইস এবং সাহায্যের রেসপেক্টেই করবেন। তাহলে এই হলো টোটাল আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী হওয়ার পদ্ধতি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে এই যে ভারত সরকার, সেই ভারত সরকারকে লিগাল অ্যাডভাইস করার জন্য আরেকজন ব্যক্তি থাকেন যাকে আমরা বলি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ইনি হলেন ভারতবর্ষের হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার, সর্বোচ্চ আইনি অফিসার। ভারত সরকারের কোনো মামলা যদি সুপ্রিম কোর্টে চলে সেখানেও তিনি ভারত সরকারকে প্রোটেক্ট করার জন্য প্রেজেন্ট থাকেন, ভারতবর্ষের কৌশলী হয়ে তিনি থাকেন। সো এই হলো আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং তার মাধ্যমে যাবতীয় অথরিটি কিভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির থ্রু দিয়ে কার্যকরী হয় তার স্ট্রাকচার। আশা করছি পুরো মন্ত্রিসভার স্ট্রাকচার এবং কিভাবে আমাদের রাষ্ট্রপতি তার প্রত্যেকটা কাজ সম্পাদন করে সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি হয়েছে। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন দেয়, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র, কিংবা ইউনিয়ন ক্যাবিনেট তার কার্যকাল, তার সদস্য সংখ্যা কত হতে পারে, কত রকমের মন্ত্রী থাকতে পারে, কোন মন্ত্রী কি রকম ক্ষমতা আছে, কেন্দ্রীয় প্রশাসনিক অথরিটি কাকে বলা হয়, কেন্দ্রীয় প্রশাসনিক প্রধান কাকে বলা হয়, কিংবা নমিনাল অথরিটি কাকে বলা হয়, এই সব এই স্ট্রাকচার থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে নেব। চলে আসবো নেক্সট। আমরা এবার সাংবিধানিক প্রভিশনে ঢুকবো রাষ্ট্রপতির। আমরা পড়েছি 52 থেকে 62 হচ্ছে রাষ্ট্রপতির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। এই আর্টিকেলগুলো আমাদের দেখতে হবে। প্রথমেই 52 নম্বর ধারা, এখানে রাষ্ট্রপতির পদের কথা বলা আছে। প্রত্যেক ভারতবর্ষে একটি রাষ্ট্রপতির পদ থাকবে যার কাজ হবে মন্ত্রিসভার অ্যাডভাইস দিয়ে প্রত্যেকটা কাজকে সম্পাদন করা। অন্যদিকে 53 নম্বর ধারা, যেখানে বলা হচ্ছে যে ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম রাষ্ট্রপতির নামে বা রাষ্ট্রপতির দ্বারা প্রসারিত হবে। বলা হয় অল এক্সিকিউটিভ অ্যাকশন বা অল এক্সিকিউটিভ পাওয়ার of the union, কেন্দ্রের প্রত্যেকটা এক্সিকিউটিভ পাওয়ার has been vested to the President of India। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় হয়, শব্দগত ডিফারেন্ট দিয়ে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। তো ভালো করে বুঝে নেওয়ার জন্য ইংরাজি বাংলা দুটোই চেক করা উচিত। রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতা কোন আর্টিকেলের মাধ্যমে কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির মাধ্যমে পরিচালিত হয় বলা আছে 53 নম্বর ধারা। এই 53 নম্বর ধারার মধ্যে আবার বলা আছে ভারতবর্ষের ডিফেন্স ফোর্সের চিফ হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। যারা ডিফেন্সে ইন্ডিয়ান নেভি আছে, ইন্ডিয়ান আর্মি আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, প্রত্যেকটার হেড হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। এরপরে যে আর্টিকেলটা আমরা ফোকাস করবো দ্যাট ইজ আর্টিকেল 54। এর মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন দেওয়া আছে। বলা হয়েছে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে একটি নির্বাচনী সংস্থা, যাকে আমরা বলবো ইলেকটোরাল কলেজ, যেটি সমস্ত ইলেক্টেড এমপি এবং এমএলএ নিয়ে তৈরি হবে। তোমরা জানো ভারতবর্ষের টোটাল ইলেক্টেড এমপি এবং ইলেক্টেড এমএলএ সংখ্যা, ইলেক্টেড এমপি আমাদের লোকসভার ক্ষেত্রে 543 জন, রাজ্যসভার ক্ষেত্রে 233 জন, এই টোটাল মিলে হচ্ছে 776। আর ভারতবর্ষে এমএলএ আছে 28টি স্টেট এবং 8টির মধ্যে 3টে ইউটিতে আছে এবং 8টির মধ্যে 3টে ইউটিতে রয়েছে, দিল্লি, পন্ডিচেরি, জিএনকে। তার মানে এই 31টা স্টেট লেজিসলেচার এখানে রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। এইসব দিয়ে কোশ্চেন দেয় যে কতগুলি রাজ্য আইনসভা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে,
আর এই নির্বাচনটা কে পরিচালনা করে? এই নির্বাচন পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের হাতে অথরিটি আছে রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করার। এক্ষেত্রে 55 আর্টিকেলের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বলা আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা আছে 55 নম্বর ধারায়, ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট বা নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ইনডিরেক্ট ওয়েতে হয়, অর্থাৎ আমরা সরাসরি অংশগ্রহণ করি না, ইনডিরেক্ট ইলেকশন বলা হয়। যে পদ্ধতি ফলো করা হয় সেই পদ্ধতিকে আমরা বলি একক হস্তান্তরযোগ্য পদ্ধতি। কেন একক হস্তান্তরযোগ্য পদ্ধতি? কারণ এখানে প্রত্যেককে চয়েস ভোট দেওয়া হয়। 4 জন ব্যক্তি যদি রাষ্ট্রপতি ভোটে দাঁড়ায়, 4 জনকেই ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস করে চয়েস দেওয়া হয়। যে সব থেকে বেশি ফার্স্ট চয়েসের ভোট পাবে সে জিতবে। কিন্তু মনে রাখতে হবে এই ফার্স্ট চয়েসের ভোটটা কিন্তু টোটাল ভোটের অর্ধেকের বেশি হতে হবে। যদি কখনো কোনো একজন রাষ্ট্রপতি প্রথম চয়েসের ভোটে মোর দ্যান 50% অ্যাকোয়ার করতে না পারে কোনো একজন প্রার্থী, সেক্ষেত্রে তখন সব থেকে কম ফার্স্ট চয়েসের ভোট পাওয়া ব্যক্তির ভোটটাকে বাকিদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সমানভাবে। এভাবে একজনের ভোট বাকিদের মধ্যে হস্তান্তর করার যে পদ্ধতি, তাই এটাকে আমরা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি বলি। এছাড়া আমরা দেখব এখানে সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয় রয়েছে, অর্থাৎ সমান অনুপাতে প্রত্যেকের প্রতিনিধিত্বের ব্যবস্থা রয়েছে। যেহেতু এখানে ভারতবর্ষের এমএলএ এমপিরা ভোট দিচ্ছে, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব করছে তারা, তাই এখানে সমান অনুপাতে, যদি আমরা দেখি এই 776টার মধ্যে 70% কোন একটি নির্দিষ্ট দলের এমপি থাকে আর 30% অন্য দলের এমপিরা রয়েছে, তো যখন প্রার্থী বা এই 31টা স্টেট লেজিসলেচারের মধ্যে 70% এই সেম পলিটিক্যাল পার্টি রয়েছে, যে 70% আমরা পার্লামেন্টও দেখতে পাচ্ছি, আর 30% আদার পলিটিক্যাল পার্টি, তাহলে যে দুজন প্রার্থী দাঁড়াবে, একজন এই 70% প্রার্থী সমন্বিত পলিটিক্যাল পার্টির সমর্থিত প্রার্থী, আর একজন 30% সমর্থন প্রাপ্ত পলিটিক্যাল পার্টির সমর্থিত প্রার্থী, তাহলে দেখব রাষ্ট্রপতি হিসাবে যিনি ইলেক্টেড হলেন তিনি ওই 70% ভোট পেয়েই কিন্তু জিতবেন। তার মানে যে এমএলএ এমপির সংখ্যা মানুষ মেজরিটি করে রেখে দিয়েছে, তারই রিফ্লেকশন আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাবো। এটাকে আমরা বলছি সমান অনুপাতের প্রতিনিধিত্ব, দ্যাট ইজ সমানুপাতিক প্রতিনিধিত্ব। তাহলে এই হচ্ছে নির্বাচন পদ্ধতি। এই পুরো নির্বাচনটা পরিচালনা করা আগেই বলেছি নির্বাচন কমিশন, এবং 54 নম্বর ধারা 55 নম্বর ধারা দুটোই নির্বাচন নিয়ে রিলেটেড। নির্বাচন কে করবে সেটা 54তে আছে, আর নির্বাচন কিভাবে হবে সেটা 55তে আছে। প্রসঙ্গত উল্লেখনীয়, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আয়ারল্যান্ডের সংবিধানের দ্বারা আমরা ইন্সপায়ার্ড হয়েছি। ওকে, চলো চলে আসি পরেরটায়। রাষ্ট্রপতি নির্বাচনের পরে আমাদের যেটা ফোকাস করতে হবে আর্টিকেল 56 কার্যকাল। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। এর আগে দুটো কারণে তার পদ ফাঁকা হতে পারে। একটা হচ্ছে তিনি নিজে রেজিগনেশন দিলে, যদি কোনো রাষ্ট্রপতি রেজিগনেশন দিতে চান তাহলে অবশ্যই তিনি ভাইস প্রেসিডেন্টকে দেবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির রেজিগনেশন ছাড়া আমরা দেখতে পাবো তার ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন বা সংবিধান ভঙ্গের কারণে তাকে তার পদ থেকে রিমুভ করা যেতে পারে। তাহলে ভায়োলেশন অফ দি কনস্টিটিউশনের গ্রাউন্ডে যদি রিমুভ করা হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে আর্টিকেল 61 এর যে ইমপিচমেন্ট প্রসেস রয়েছে সেটাকে ফলো করতে বলা হয়। তাহলে আইদার তিনি নিজের রেজিগনেশন দিলেন অথবা তাকে ভায়োলেশন অফ দি কনস্টিটিউশনের গ্রাউন্ডে আর্টিকেল 61 এর প্রসেস ফলো করে রিমুভ করা হলো। এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে তার পোস্ট ভ্যাকেন্ট হতে পারে। আর এছাড়াও আমরা দেখব তিনি যদি মারা যান সেক্ষেত্রেও তার পোস্ট ভ্যাকেন্ট হতে পারে। যদি এরকম করে সাডেনলি তার পোস্ট ভ্যাকেন্ট হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা দেখব
ভাইস প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের পোস্ট গ্রহণ করে। আর যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজনেই ভ্যাকেন্ট হয়ে যায় একই সময়, তাহলে কি হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করে। এভাবে আমাদের ভারতবর্ষে সাডেন ভ্যাকেন্টের ক্ষেত্রে কে হবেন সেটা বলা আছে। এবার আমরা চলে আসবো পরের আর্টিকেল 57, যেটা আমরা এখানেই লিখে নিতে পারি। এখানে দেওয়াই আছে রিইলেকশন, এলিজিবিলিটি ফর রিইলেকশন, এটাই 57। বলা হয়েছে একজন রাষ্ট্রপতি হওয়ার পরে ভারতবর্ষে কোনো লিমিটেশন নেই, ভারতবর্ষে যতবার খুশি তিনি রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হতে পারেন। যে দেশ থেকে আমরা ধারণা নিয়েছি ইউএসএ, সেই ইউএসএ তে একজন ব্যক্তি জীবদ্দশায় দুবারের বেশি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন না। আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম কোনো লিমিটেশন নেই, একজন ব্যক্তি এনি নাম্বার অফ টাইমস পুনরায় নির্বাচিত হতে পারেন। সো এটাই বলা আছে আর্টিকেল 57 এর মধ্যে। তাহলে 57 হলো। 57 এর পরে নেক্সট যে আর্টিকেল, দ্যাট ইজ 58। এর মধ্যে যোগ্যতা দেওয়া আছে রাষ্ট্রপতি হওয়ার। আর আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল 59, এর মধ্যে শর্তাবলী দেওয়া আছে রাষ্ট্রপতি পদে থাকার ক্ষেত্রে। যোগ্যতার ক্ষেত্রে দুটো যোগ্যতা। 1 নম্বর, ভারতীয় হতে হবে অবশ্যই, বাই বার্থ বা বাই ন্যাচুরালাইজেশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে হতে হবে। আর নাম্বার 2, 35 বছর বয়স্ক হতে হবে, 35 ইয়ার্স অফ এজ হতে হবে। এই দুটো কোয়ালিফিকেশন কম্পালসারি। শর্তাবলীর মধ্যে 1 নম্বরে অন্য কোনো লাভজনক পদে থাকবেন না, অন্য কোনো স্যালারি ওরিয়েন্টেড পোস্টে থাকবেন না, সরকারি কোনো স্যালারি ওরিয়েন্টেড পোস্ট। নাম্বার 2, কোনো আইনসভার সদস্য হতে পারবেন না। এই জন্য তিনি পিএম বা তিনি এমপি বা এমএলএ এমএলসি সব হতে পারেন না, সদস্য হবেন না। এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে তার পদের শর্ত জড়িয়ে আছে। সো এই হলো আর্টিকেল 58, 59। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আর্টিকেল 60, ওথ দেওয়া আছে। শপথের ক্ষেত্রে বলা হয়েছে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তার অপসারণ সম্পর্কে বলা আছে আর্টিকেল 61-এ, যেটা হচ্ছে অভিশংসন পদ্ধতি বলতে পারো বা ইমপিচমেন্ট প্রসেস আমরা বলতে পারি। ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরাতে গেলে টোটাল স্ট্রেংথের হাউসের কোন একটি হাউসের টোটাল স্ট্রেংথের 2/3 সাপোর্ট লাগে। এভাবে দুটো হাউস থেকে যদি পাস করা যায় তবেই কোন একজন রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায়। প্রসঙ্গত উল্লেখনীয় যে এই ইমপিচমেন্টের রেজলিউশন পার্লামেন্টের যে কোনো একটি কক্ষে উত্থাপন হতে পারে। যে কক্ষে উত্থাপন হবে তার 14 দিন আগে রাষ্ট্রপতিকে নোটিশ দিয়ে জানাতে হয় যে আপনাকে আমরা রিমুভ করতে চলেছি। এই নোটিশের মধ্যে মিনিমাম 1/4 মেম্বার ওই হাউসের 1/4 সদস্যের সমর্থন লাগে, তার থ্রু দিয়েই নোটিশ রেজ করা যায়। আর নোটিশ রেজ করা ঠিক 14 দিন পরে থেকে যে কোনো দিন, 14 দিন পর থেকে যে কোনো দিন সেই রিমুভাল রেজলিউশন উত্থাপন করা যায়, ইমপিচমেন্ট রেজলিউশন, এবং সেটাকে 2/3 মাধ্যমে যদি পাস করা যায় তাহলে একজন রাষ্ট্রপতিকে তার পদ ছাড়তে হয়। এটা দুটো হাউস থেকে পাস করাতে হবে। তো এটাই হচ্ছে ইমপিচমেন্ট প্রসেস। ইমপিচমেন্টের গ্রাউন্ড কিন্তু আর্টিকেল 61-এ বলা নেই, আমরা একটু আগে 56 পড়েছি। ওই 56 অ্যাক্টের মধ্যে 56 আর্টিকেলের মধ্যে কিন্তু ইমপিচমেন্টের গ্রাউন্ড বলা আছে সংবিধান ভঙ্গ করা। একমাত্র গ্রাউন্ড হচ্ছে সংবিধান ভঙ্গ করা, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই টোটাল আর্টিকেল গুলো। আর্টিকেল 52 থেকে শুরু করব। 52 এর মধ্যে আছে কোয়ালিফিকেশন, 52 এর মধ্যে রয়েছে অফিস, রাষ্ট্রপতির পদ সম্পর্কে বলা আছে। 53-তে রয়েছে রাষ্ট্রপতি প্রশাসনিক প্রধান। 54-এ আছে রাষ্ট্রপতি নির্বাচন। 55-এ আছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। 56-এ আছে রাষ্ট্রপতির কার্যকাল এবং রেজিগনেশন এবং রিমুভালের গ্রাউন্ড। 57-এ আছে রিঅ্যাপয়েন্টমেন্টের কথা। 58-এ আছে কোয়ালিফিকেশন বা যোগ্যতা। 59-এ আছে তার পদে থাকার শর্তাবলী। 60-তে আছে শপথ গ্রহণ। 61-এ আছে ইমপিচমেন্ট প্রসেস। আর 62-তে আছে রাষ্ট্রপতির পোস্ট সাডেনলি ভ্যাকেন্ট হলে 6 মাসের মধ্যে তা পূরণ করতে হবে, আর সেই সময় রাষ্ট্রপতির পদ সামলাবেন উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে। আর যদি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দুটো পোস্ট একই সঙ্গে ভ্যাকেন্ট হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই পোস্ট পান। এটা ভারতবর্ষে একবারই হয়েছিল, সেখানে জাস্টিস হিদায়াতুল্লাহ ভারতবর্ষের
রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছিলেন। এবার আমরা চলে আসবো রাষ্ট্রপতির বিভিন্ন রকম ক্ষমতা। যেহেতু তিনি সাংবিধানিক প্রধান, তাই স্বাভাবিকভাবে তার বিভিন্ন রকম ক্ষমতা থাকাটাই স্বাভাবিক। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আমরা বিভিন্ন বিষয় পাবো। প্রথমত আর্টিকেল 54, একটু আগে আমরা পড়েছি, ভারতবর্ষের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির মাধ্যমে কার্যকরী হয়। আরেকটি আর্টিকেল রয়েছে 77, যেখানে বলা হয়েছে কেন্দ্রের যাবতীয় প্রশাসনিক অ্যাকশন গুলো সব রাষ্ট্রপতির নামে নেওয়া হয়, আইদার রাষ্ট্রপতি নিজে অথবা তার অধস্তন কর্মীকে দিয়ে সেই কাজগুলো করা। এছাড়াও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে পাওয়ার বিভিন্ন আর্টিকেলের মধ্যে রয়েছে, যেমন 75 অনুযায়ী, আর্টিকেল 75 এর ক্লজ 1 অনুযায়ী প্রেসিডেন্ট পিএম এবং কেন্দ্রীয় মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট করে। 150 অনুযায়ী গভর্নরকে অ্যাপয়েন্ট করে। 124 অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজ, 217 অনুযায়ী হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করে। 324 অনুযায়ী নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করে। 148 অনুযায়ী ক্যাগ অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে। 316 অনুযায়ী ইউপিএসসির মেম্বার চেয়ারম্যানদেরকে অ্যাপয়েন্ট করে। সো এগুলো সব হচ্ছে রাষ্ট্রপতির বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ক্ষমতা, যেটা প্রশাসনিক ক্ষমতা হিসেবে ইন্ডিকেটেড হয়। তাহলে আমরা কি কি পেলাম? 54 রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতা, 77 রাষ্ট্রপতির প্রশাসনিক অ্যাকশন নেওয়ার ক্ষমতা। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের হাতেও রয়েছে, পিএম কে অ্যাপয়েন্ট করার ক্ষমতা, গভর্নর, জাজেস, ইলেকশন কমিশনার্স, ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান, মেম্বার্স। চলে আসবো নেক্সট, লেজিসলেটিভ পাওয়ার। বিভিন্ন লেজিসলেটিভ পাওয়ার রয়েছে। প্রথমত 79 আর্টিকেলে পার্লামেন্টের গঠনের মধ্যেই প্রেসিডেন্টকে রাখা আছে। তার মানে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছেন রাষ্ট্রপতি, যা 79 আর্টিকেলের মধ্যে দিয়ে ডিফাইন হয়। এছাড়া আমরা দেখতে পাবো যে 80 আর্টিকেলের অনুযায়ী আগে এখনো 12 জন মেম্বারকে রাজ্যসভায় নমিনেট করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির, লিটারেচার, আর্টস, সায়েন্স এবং সোশ্যাল সার্ভিস থেকে। 81 অনুযায়ী আগে একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে অ্যাপয়েন্ট করতে পারত। 331-এও একই রকম কথা বলা ছিল যে প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 2 জন মেম্বারকে অ্যাংলো ইন্ডিয়ান থেকে নমিনেট করতে পারতেন। এটা 1950 থেকে 2020 অবধি কার্যকরী ছিল। এখন এটা স্টপ হয়ে গেছে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 2019 সালের এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা পার্লামেন্টের অধিবেশন আহ্বান করার অথরিটি পাবো আর্টিকেল 85 এর মধ্যে, আর্টিকেল 85, এবং এই আর্টিকেলেই রাষ্ট্রপতি আমাদের পার্লামেন্টের সেশনকে সমাপ্তিও ঘোষণা করতে পারেন। পার্লামেন্টকে ডিসলভ করার অথরিটি রয়েছে। আমরা জানি কার্যকাল শেষ হওয়ার আগেই পিএম এর অ্যাডভাইসে রাষ্ট্রপতি লোকসভাকে ডিসলভ করে দিতে পারেন। এছাড়াও কোনো বিলের সম্মতি প্রদান করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে 111 নম্বর ধারায়, যার থ্রু দিয়ে রাষ্ট্রপতি 3 রকমের ভেটো পাওয়ার প্রয়োগ করেন। অ্যাবসলিউট ভেটো, যেখানে পুরোপুরি নাকচ করার ক্ষমতা রয়েছে। সাসপেনশন ভেটো, এখানে আমরা পাবো যে কোন একটি বিলকে তিনি ফেরত দিয়ে দিতে পারেন পার্লামেন্টে পুনরায় পাস হওয়ার জন্য, যদি পুনরায় পাস হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা দেখব যে তিনি সেটাকে সাইন করে দিতে বাধ্য হন। তার মানে একবারই তিনি ফেরত দিতে পারেন। সাসপেনশন ভেটো মানে তিনি একবার ফেরত দেবেন, সেকেন্ড টাইম এলে তিনি সাইন করতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে এই যে পাস হয়ে আসবে, এটা সিম্পল মেজরিটির মাধ্যমে পাস হয়ে আসতে হয়, মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। এই পাওয়ারটা ইউএসএ তে রয়েছে, ইউএসএ রাষ্ট্রপতির হাতে। ওটাকে আমরা কোয়ালিফাইড ভেটো বলি, কেন ওখানে ওটা স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস হয়ে আসতে হয়। আর রয়েছে পকেট ভেটো, যেখানে আমরা দেখবো একবার কোনো বিলকে তিনি চাইলে হোল্ড করে দিতে পারেন, তার সম্মতিকে অনির্দিষ্ট কালের জন্য হোল্ড করতে পারেন। এই যে অনির্দিষ্ট কালের জন্য হোল্ড করেন, এই জন্য ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো পাওয়ার খুব স্ট্রং। ইউএসএ তে একজন রাষ্ট্রপতি পকেট ভেটো পাওয়ারটা 10 দিন অব্দি কোনো বিলকে আটকে রাখতে পারে, ওয়ার্কিং ডেজ, 10 ওয়ার্কিং ডেজ অব্দি। ইন্ডিয়াতে কিন্তু তা নয়, এখানে অনির্দিষ্ট কালের জন্য হোল্ড করতে পারে। সো দ্যাটস ওয়াই ভারতের পকেট ভেটো পাওয়ার ইউএসএ রাষ্ট্রপতির পকেট ভেটো পাওয়ারের থেকে অনেক বেশি স্ট্রং। তাহলে আমরা আরেকবার দেখে নেব, রাষ্ট্রপতি সম্মতি দিতে পারে কোন একটা বিলে 111 নম্বর ধারা অনুযায়ী। ওই ধারাতেই তিনি সম্মতি না দেওয়ার যে ক্ষমতা, সেটাও ইন্ডিকেট করে দিচ্ছে 3 রকমের ভেটোর মাধ্যমে। এই ভেটো পাওয়ার তার মানে আর্টিকেল 111 থ্রু দিয়ে তিনি এনজয় করছেন।
অ্যাবসলিউট ভেটো মানে পুরোপুরি নাকচ করে দেওয়া, যেটা পিএম এর অ্যাডভাইসে হয়। দুটো কন্ডিশনে হতে পারে, যদি অপোজিশন পার্টি কোনো বিল পাস করায় সেক্ষেত্রে হতে পারে, আর বিদায়ী সরকারের কোনো বিলে ভেটো করার জন্য অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করতে বলতে পারেন। সাসপেনশন ভেটোর ক্ষেত্রে দেখবো একবার ফেরত দিতে পারেন পার্লামেন্টে, পুনরায় পাস হয়ে সাইন করতে বাধ্য হবেন। আর পকেট ভেটো হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বিলটাকে ঝুলিয়ে রাখা বা হোল্ড করা, এটাকে আমরা পকেট ভেটো বলে উল্লেখ করি। রাষ্ট্রপতির আইন সংক্রান্ত বা লেজিসলেটিভ পাওয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল 123, যেটা আমরা চ্যাপ্টার 3 অফ পার্ট 5 এর মধ্যে দেখেছি লেজিসলেটিভ পাওয়ার হিসাবে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্ডিন্যান্স মানে হচ্ছে এমার্জেন্সি ল। যদি কখনো পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে, পার্লামেন্টের সেশন বন্ধ থাকে, তাহলে রাষ্ট্রপতি কোনো একটি আইনকে কার্যকরী করে দিতে পারেন। বলা হয়েছে এই অর্ডিন্যান্সকে পরবর্তী অধিবেশনের প্রথম 6 সপ্তাহে পাস করাতে হবে। এক্ষেত্রে আরেকটি ইনফরমেশন জেনে রাখা উচিত, সেটা হচ্ছে অর্ডিন্যান্স সংক্রান্ত যাবতীয় অ্যাডভাইস কিন্তু পিএম বা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে এরকম অর্ডিন্যান্স জারি করতে পারবেন না। আর অর্ডিন্যান্স জারি করার অথরিটিও আমরা জানি যে কোনো সংবিধান সংশোধনী বিষয় ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করা যায় না। তাহলে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে আমরা অনেকগুলো বিষয় পেলাম। এছাড়াও পার্লামেন্টের যে কোনো পক্ষে রাষ্ট্রপতি কোনো মেসেজ সেন্ড করতে পারেন। আমাদের লোকসভার প্রথম দিনের মিটিং কন্ডাক্ট করার জন্য যে প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করা হয়, সেই অ্যাপয়েন্টমেন্টটা ভারতের রাষ্ট্রপতি করে থাকেন। এছাড়াও রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ডে কোনো একজন মেম্বারকে তার পদ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার। যেমন তিনি ভারতীয় নাগরিকত্ব কোনো এমপি যদি হারিয়ে ফেলেন, তো তাকে তার পদ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া। কেউ যদি আনসাউন্ড মাইন্ড হয়ে গিয়ে থাকে কোনো এমপি, তাকে তার পদ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া। এটাও রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে। যদিও এই ডিসকোয়ালিফিকেশনের অথরিটিটাকে ইমপ্লিমেন্ট করার আগে তিনি ভারতের নির্বাচন কমিশনের সাথে কনসাল্ট করেন। এখানে দেখো একটি বিল থেকে কিভাবে আইন তৈরি হয় সেটা দেওয়া আছে। বিল মানে হলো আইনের খসড়া। আইনের খসড়াটিকে প্রথমে পার্লামেন্টের যে কোনো একটি হাউসে ইন্ট্রোডিউস করতে হয়। একটি হাউসে যদি ওই খসড়া ওই বিলটি পাস হয়ে যায়, তখন অন্য হাউসে যাবে, সেখানেও বিল পাস হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি বিলে যদি সাইন করে দেন, একটু আগে আমরা দেখলাম 111 নম্বর আর্টিকেলে যেটা দেওয়া আছে, তাহলে ওই বিল কিন্তু আইনে রূপান্তরিত হয়। সো এভাবে বিল থেকে অ্যাক্টে রূপান্তরিত হয়। দিস ইজ দ্য ওয়ে টু মেকিং দ্য ল। পার্লামেন্টের এই ক্ষমতা আমরা তিনটে পার্টের মধ্যে দেখতে পাই, দুটি হাউস, একটি লোকসভা, একটি রাজ্যসভা, আর অবশ্যই ভারতের রাষ্ট্রপতি। আর এভাবেই এই জার্নি ফ্রম বিল টু অ্যাক্টেই রাষ্ট্রপতির ক্ষমতা চলে আসে, যে যদি পার্লামেন্টের অধিবেশনটাই না থাকে তখন তিনি 123 অনুযায়ী অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে কার্যকরী করতে পারেন। আর তাকে পরবর্তী অধিবেশনের প্রথম 6 সপ্তাহের মধ্যে পাশ করাতে হয়। আর এইভাবে আমরা দেখতে পাবো দুটো অধিবেশনের মধ্যবর্তী গ্যাপ 6 মান্থস, আর আরো 6 সপ্তাহ টাইম পেয়ে গিয়ে ওই অর্ডিন্যান্সটা ম্যাক্সিমাম 6 মাস 6 সপ্তাহ অবধি ভ্যালিড থাকতে পারে। সো এরকম কোশ্চেন দেয় যে একটি অর্ডিন্যান্স ম্যাক্সিমাম কতদিন ভ্যালিড থাকে। আশা করছি বুঝতে পারবে, এটা আনসার করতে পারবে স্মুথলি। এখানে অ্যাবসলিউট ভেটো, সাসপেনশন ভেটো এবং পকেট ভেটো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। টোটাল রিজেকশন, দ্যাট ইজ অ্যাবসলিউট ভেটো। এক্সাম্পল পেপসু বিল 1954 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ করেছিল। সাসপেনশন ভেটো মানে হচ্ছে একবার রিটার্ন করা, সেকেন্ড টাইম এলে সাইন করবে, শুধুমাত্র অর্ডিনারি বিলের ক্ষেত্রে হয়। আর পকেট ভেটো কোন রকম অ্যাকশন না নেওয়াকে পকেট ভেটো বলা হয়। এটা আমরা পোস্ট অফিস বিলের ক্ষেত্রে জ্ঞানী জেল সিং, তৎকালীন রাষ্ট্রপতি, তিনি ইউজ করেছিলেন। এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য থাকবে। 1971 সালে এটাকে রুল করা হয়েছে। ইফ দ্য পার্লামেন্ট রিসেন্ডস দ্য বিল উইথ অর উইদাউট এনি অ্যামেন্ডমেন্ট টু দি প্রেসিডেন্ট, হি হ্যাজ টু অ্যাপ্রুভ দ্য বিল। সো এই সাসপেনশন ভেটোর ক্ষেত্রে এটা হয়, যদি যে রেকমেন্ডেশন করে ফেরত দিল সেই রেকমেন্ডেশন করে হোক বা না করে হোক রাষ্ট্রপতিকে আবার যদি দেওয়া হয়, রাষ্ট্রপতিকে সিম্পল মেজরিটির মাধ্যমে পার্লামেন্ট থেকে পাস করে যদি আবার প্রেজেন্ট করা হয়, তাহলে এবার আর কিন্তু ফেরত দিতে পারেন না, রাষ্ট্রপতিকে সাইন করতে হয়। তার মানে এই সাসপেনশন ভেটো আর পকেট ভেটোটা রাষ্ট্রপতির নিজের সিদ্ধান্তে হয়। এটাকে আমরা বলি স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা তাহলে কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? এই দুই ভেটোর ক্ষেত্রে, সাসপেনশন ভেটো আর পকেট ভেটো। কিন্তু অ্যাবসলিউট ভেটো স্বেচ্ছাধীন ক্ষমতা নয়, পুরোপুরি পিএম এবং মন্ত্রিসভার অ্যাডভাইসে হয়। তাহলে রাষ্ট্রপতির 3 রকমের ভেটো পাওয়ার ক্লিয়ার সবার। চলে আসবো আর্টিকেল 123 এর কথা। আমি বলছিলাম অর্ডিন্যান্স জারির কথা। সো
এটাকে বাংলায় আমরা অধ্যাদেশ বলে থাকি। অধ্যাদেশের অর্থ জরুরিকালীন আইন বা ইমার্জেন্সি ল। জরুরিকালীন এই জন্য কারণ দরকার আইনের, কিন্তু আইন তৈরি করার জন্য পার্লামেন্ট কক্ষে নেই বা অধিবেশনে নেই, তাই এটাকে আমরা জরুরি আইন বলে উল্লেখ করি। এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার সময়কাল হচ্ছে যখন সেশন থাকে না, আমরা বলি বিরতির সময়। পার্লামেন্ট যখন অধিবেশনে থাকে না, ওটাকে আমরা বলি বিরতির সময়। দুটো অধিবেশনের মধ্যবর্তী গ্যাপকে বিরতির সময় বলা হয়। জারি করার পরবর্তী অধিবেশনের, জারি করার পর পরবর্তী অধিবেশনের প্রথম 6 সপ্তাহের মধ্যেই তা পাশ করাতে হয়। অন্যথায় তা বাতিল হয়ে যাবে। এইভাবে অধ্যাদেশ সম্পর্কে ডিটেলসে বলা আছে। চলে আসবো নেক্সট, জুডিশিয়াল পাওয়ার। 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে। এই ক্ষমা করার ক্ষমতাটা গভর্নরের সঙ্গে কম্পেয়ার করা হয়। গভর্নরের কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ক্ষমা করার ক্ষমতা নেই। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড উভয় ক্ষেত্রেই কিন্তু ক্ষমা করার ক্ষমতা ভোগ করে। ওকে, আরেকটি বিচারিক ক্ষমতা রয়েছে 143 নম্বর ধারা অনুযায়ী। রাষ্ট্রপতি যখন মনে হবেন তখন সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস চাইতে পারেন, সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ চাইতে পারেন। এটি আরেকটি ক্ষমতা। এছাড়াও সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্ট করা, এটাও তার বিচারিক ক্ষমতা হিসেবে ধরা হয় বা বিচারিক ক্ষমতা। এছাড়াও যখন কোনো অ্যাডহক জাজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করবেন, তখন প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। বা দিল্লি ছাড়াও যদি অন্য কোথাও সুপ্রিম কোর্টের বিচার সভা বসাতে হয়, সেখানেও আমরা দেখব সুপ্রিম কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। 130 নম্বর ধারা, আর অ্যাডহক জাজ হচ্ছে 127 নম্বর ধারা, দুটোতেই প্রেসিডেন্টের পারমিশন লাগে। তো এগুলো হচ্ছে সব বিচার বিভাগীয় ক্ষমতা। চলে আসবো নেক্সট, এমার্জেন্সি পাওয়ার। রাষ্ট্রপতি 3 রকমের এমার্জেন্সি জারি করতে পারেন। 352 অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি, 356 অনুযায়ী স্টেট এমার্জেন্সি এবং 360 অনুযায়ী ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 365তেও রাষ্ট্রপতির শাসনের কথা বলা আছে, যদিও স্টেট এমার্জেন্সির গ্রাউন্ড আর এই 365-র গ্রাউন্ড এক নয়। এটাকে রাষ্ট্রপতি শাসন এর মাধ্যমেও জারি করা যায়। 352 জাতীয় জরুরি অবস্থা জারি করার গ্রাউন্ড হচ্ছে যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ। 356-তে রাজ্যের জরুরি অবস্থার গ্রাউন্ড হলো রাজ্যের শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থা ভেঙে পড়া। 360 অনুযায়ী ভারতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিলে জাতীয় জরুরি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি হতে পারে। আর 365 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন কখন জারি হবে? যখন রাজ্য কেন্দ্রের অর্ডার মানবে না বা কেন্দ্রের অর্ডার মানতে অস্বীকার করবে, তখন রাষ্ট্রপতি শাসন জারি করে সেই অবস্থা মোকাবিলা করা যায়। যদিও এক্সেপশনালি, যেহেতু 356 জে-এন্ড-কে তে অ্যাপ্লিকেবল ছিল না, তাই তখন জে-এন্ড-কে তে এটা ইউজ করা যেত আফটার 6 months অফ গভর্নরস রুল। কারণ প্রথম 6 মাস গভর্নরস রুল জারি হতে পারতো। যদি গভর্নরস রুল শেষ হয়ে গিয়ে থাকতো কিন্তু কন্ডিশন ঠিক হয়নি, তখন এই 365-র মাধ্যমে জম্মু অ্যান্ড কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা যেত, কারণ 356 জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। চলে আসবো অন্যান্য ক্ষমতা।
ইন্টারন্যাশনাল সেক্টরগুলোতে তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক যত চুক্তি, যত এগ্রিমেন্ট, এগুলোতে তিনি সিগনেচার করেন। ফরেন ডিপ্লোম্যাটসদের তিনি রিসিভ করেন। আর সেই সঙ্গে রাষ্ট্রপতিকে আমরা কি বলি? ফার্স্ট সিটিজেন অফ দি কান্ট্রি। ফার্স্ট সিটিজেন বলা হয় তাকে, দেশের প্রথম নাগরিক। এই ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া এটা কিন্তু রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক স্ট্যাটাস নয়, এটি একটি স্ট্যাচুটরি স্ট্যাটাস। স্ট্যাচুটরি স্ট্যাটাস এটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ দেওয়া আছে, নাগরিকত্ব আইন 1955 দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের অন্যান্য ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আশা করছি এগুলো সবটা ক্লিয়ার হয়েছে তোমাদের। সো আরেকটা জিনিস এখানে বলে রাখি, ভাইস প্রেসিডেন্টের বিষয়ে একটুখানি জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের যে প্রভিশন, সেটা 63 থেকে 70 মধ্যে দেওয়া আছে। প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে কোনো যদি ঝামেলা হয় বা ভাইস প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হলে 71 অনুযায়ী এটা সুপ্রিম কোর্ট সেটেলমেন্ট করতে পারে। মনে রাখবে, সুপ্রিম কোর্ট ক্যান সেটেল দ্য dispute settle the dispute of the election of president and vice president. Settle the dispute of president and vice president. এটা হচ্ছে আর্টিকেল 71 এর প্রভিশন। 63 তে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পদ, 64 এ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান, 65 এ প্রেসিডেন্টের পোস্ট ভ্যাকেন্ট হলে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। এই দুটো দিয়ে বেশি কোশ্চেন দেয়। 66 এ উপরাষ্ট্রপতির নির্বাচন, উপরাষ্ট্রপতির কোয়ালিফিকেশন, উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং যোগ্যতা দেওয়া আছে এবং কন্ডিশন দেওয়া আছে, শর্তাবলী। একই রকম ভাবে প্রেসিডেন্টের মতো ভাইস প্রেসিডেন্টও ইলেকটোরাল কলেজের দ্বারা ইলেক্টেড হয়, কিন্তু এই ইলেকটোরাল কলেজে শুধু এমপিরা থাকে, অল এমপি, কোনো এমএলএ থাকে না, বাকি সব সেম। 67 এ উপরাষ্ট্রপতির কার্যকাল, উপরাষ্ট্রপতির রেজিগনেশন এবং রিমুভাল দেওয়া আছে। কার্যকাল 5 বছর, রেজিগনেশন রাষ্ট্রপতিকে দেবেন, আর রিমুভালের প্রসেস হচ্ছে এফেক্টিভ মেজরিটির মাধ্যমে পার্লামেন্টের আপার হাউস অর্থাৎ রাজ্যসভা ক্যান রিমুভ। 68 এর মধ্যে সাডেনলি ভ্যাকেন্ট হলে তা পূরণ করার কথা বলা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিউরিং দিস পিরিয়ড ডেপুটি চেয়ারম্যান ক্যান অ্যাক্ট অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা। 69 এ তার ওথ সম্পর্কে বলা আছে, শপথ গ্রহণ রাষ্ট্রপতি করাবেন। আর 70 মধ্যে ডিসচার্জ অফ প্রেসিডেন্সিয়াল ফাংশন, প্রেসিডেন্টের কিছু কিছু কাজ ভাইস প্রেসিডেন্টকে দেওয়া যাবে সে বিষয়ে বলা আছে। সেগুলো হচ্ছে সব উপরাষ্ট্রপতি, যদিও প্রেসিডেন্টটাই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ভাইস প্রেসিডেন্ট নেই, বাট যেহেতু কানেক্টেড উইথ দিস, তো এটা আমার একটু জেনে রাখা উচিত বলে আমার মনে হলো, তাই আমি শেয়ার করলাম। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রেসিডেন্টের বিষয়। আশা করছি পুরোটা ভালো করে বুঝেছো। যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে, প্রথমত রাষ্ট্রপতি ভারতের সংবিধানের 52 নম্বর ধারায় তার পদ সম্পর্কে বলা আছে। তিনি ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী। রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষভাবে নির্বাচনী কলেজ দ্বারা হয়, যেখানে ইলেক্টেড এমপি এমএলএরা অংশগ্রহণ করে। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের জন্য। তিনি প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এদেরকে নিয়োগ করেন, বিভিন্ন পদাধিকারীকে নিয়োগ করেন তিনি। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করতে পারেন। রাষ্ট্রপতির ফাইন্যান্সিয়াল পাওয়ার রয়েছে 112 নম্বর ধারায়, যেখানে বাজেট পরিচালনা করার অথরিটি দেওয়া হয়েছে। যদিও আমরা জানি ইউনিয়ন বাজেট কিন্তু প্রেজেন্ট করে, সেটা হচ্ছে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, বাট রাষ্ট্রপতির হয়ে তিনি করেন। এছাড়াও আরেকটি আর্টিকেল 280, যেখানে 5 বছর অন্তর অন্তর ভারতের অর্থ কমিশন অ্যাপয়েন্ট করার অথরিটি তাকে দেওয়া হয়েছে। এবং কোনো মানি বিল যখন লোয়ার হাউস মানে লোকসভাতে ইন্ট্রোডিউস হয়, প্রেসিডেন্টের পারমিশন নিয়ে সেটাকে ইন্ট্রোডিউস করতে হয়। এছাড়াও রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করতে পারে, স্থগিত করতে পারে। 108 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জয়েন্ট সেশনও ডাকতে পারেন। পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিল নিয়ে, অর্ডিনারি বিল নিয়ে যখন বৈষম্য দেখা দেয়, দুজনের মতবিরোধ দেখা দেয়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি ডেডলক বিল। ওই বিলটা না পাস হওয়া, একটা হাউসে পাস হয়েছে, অন্যটা রিজেক্টেড হওয়াকে আমরা ডেডলক বিল বলি। ওই ডেডলক বিল পাস করানোর জন্য রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে, তিনি যৌথ অধিবেশন ডাকতে পারেন, যে যৌথ অধিবেশন প্রিসাইডিং করবেন লোকসভা স্পিকার। এবং সেই অধিবেশনে যদি বিলটাকে পাস করানো যায়, তার মানে ধরে নিতে হবে দুটো হাউসে পাস, রাষ্ট্রপতির কাছে যাবে, সাইন করলে অ্যাক্ট।
এছাড়াও 72 নম্বর ধারা অনুযায়ী তিনি কোনো ব্যক্তির শাস্তি মুকুব করে দিতে পারেন, পুরোপুরি মাফ করতে পারেন। 3 ধরনের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। কোনো বিল আইনে পরিণত হতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন লাগে 111 নম্বর ধারা অনুযায়ী, এবং তিনি দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, ইন্ডিয়ান আর্মি হোক, ইন্ডিয়ান নেভি হোক, এয়ারফোর্স হোক, প্রত্যেককে নেতৃত্ব দেন, বা ভারতের যুদ্ধ ঘোষণা করা হোক, শান্তি স্থাপন হোক, এগুলো সব রাষ্ট্রপতির দ্বারা কন্ডাক্টেড হয়। সো এই হলো আমাদের ভারতের রাষ্ট্রপতির বিভিন্ন রকম কার্যাবলী। আশা করছি সবটা খুব ভালো করে বুঝতে পারলে। সো আমরা পার্ট বি এর মধ্যে যে অন্যতম বিষয় ছিল ইউনিয়ন এক্সিকিউটিভ, তার পুরোটাই কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক ফোকাস করব। তার আগে একটু বলে রাখি, যারা তোমরা এই রেগুলার এই ক্লাসগুলো করছো তারা অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের উড়ান পাঠশালা অ্যাপটিকে ডাউনলোড করবে। ফ্রি অফ কস্ট তোমরা সেখানে রেজিস্টার করে এই পুরো ক্লাসের পিডিএফ, পুরো ভিডিও ক্লাস যা যা আছে ওখানে সেগুলো, সেই সঙ্গে ওখানে অগাস্টের ফার্স্ট উইক থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। এখন তোমরা প্র্যাকটিস সেটে ওখানে ফ্রি অফ কস্ট দিতে পারো। সো এগুলো সমস্ত কিছু অ্যাক্সেস করার জন্য অবশ্যই এখনই উড়ান পাঠশালা অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করো, এবং বন্ধুদেরকেও বলো অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস এখানে ফ্রি অফ কস্ট দেওয়া হয়। শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, আরো অন্যান্য সায়েন্স এবং আর্টসের সাবজেক্ট, যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেগুলোরও কিন্তু ফ্রি অফ কস্ট ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। মক দিতে পারছো, এবং সেই সঙ্গে প্র্যাকটিস সেট প্লাস ক্লাসের পিডিএফ সব ওখান থেকে ফ্রি অফ কস্ট কালেক্ট করতে পারবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন টপিকের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম।